শুরু করছো শুরু করছো শুরু করছো ইশারা দিন, হ্যাঁ জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই ফাইনাল পার্টটুকুর জন্য। এই ফাইনাল পার্টটুকুতে কি আমার হচ্ছে মূলের পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে কর্মমুখী রসায়ন, এই দুইটাই বাকি ছিল। আমরা সেকেন্ড পেপারের এমসিকিউ টোটাল শেষ করছি, ফার্স্ট পেপারের বাকি দুইটা চ্যাপ্টারও শেষ করছি, দেন এই দুইটা রয়েছে। এখন শুধু মনোযোগ দিয়ে যদি হচ্ছে 1 ঘন্টা থাকতে পারি, ইনশাল্লাহ এই 1 ঘন্টার মধ্যে আমরা দুইটা চ্যাপ্টার ভালো করে শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। এখন শুরু করার আগে একটা কথা বলি, যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে বলবেন যে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা। এক, দুই হচ্ছে আপনাদের পরিচিত বন্ধুদেরকে মেনশন করে দিবেন আর জিনিসটা লাইভটা একটু শেয়ার করে দেন। তা না হয় দেখা যাবে পরে এসে বলবে যে হচ্ছে ভাই এই অংশটুকু তো বুঝতে পারি নাই, আবার ব্যাক করা লাগবে। হ্যাঁ, আমার কি একটু কনফার্ম করেন। হুম, এই তোমাদের সকলের ফেভারিট ভাইয়া, ফেভারিট টিচার আব্দুল্লাহ নোমান ভাইয়া আমাদের ক্লাসে যুক্ত আছেন। ভাইয়া সালাম জানাইছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কমেন্ট করেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, কানিস ফাতিমা, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আজকে এটা করার মাধ্যমে হচ্ছে আপনাদের টোটাল রসায়ন প্রথম পত্রের সব এমসিকিউ শেষ হয়ে যাবে। আপনারা যদি চান যে শুধু এই স্লাইড গুলাই পড়বো আর কিছু পড়বো না, এনাফ, একদম এনাফ। কিন্তু শুধু হচ্ছে ওই এমসিকিউ গুলো পড়লে হবে না। দেখেন আমি কিন্তু ক্লাস করার সময় এক্সট্রা কিছু কথা বলতেছি, এই কথাগুলোর কথা খেয়াল রাখা লাগবে। পাশে সাইড নোট দিতেছি, কিছু কিছু টেবিল অ্যাড করে দিতেছি, কিছু কিছু ইনফরমেশন অ্যাড করে দিতেছি, ওই জিনিসগুলো সহকারে পড়তে হবে। তাহলে আপনারা যদি চান এই খুব অল্প অল্প সংখ্যক পড়া দিয়েও একদম 25-এ 25 এমসিকিউ সলভ করে আসতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই তো আসো। হুম, আচ্ছা ঠিক আছে। এই তো বলতেছে যে নতুন ক্যামেরা অনেক সুন্দর লাগতেছে বস। আর নোমান ভাই বলতেছে যেহেতু বলছে অবশ্যই এইটা সুন্দর লাগতেছে। আর অবশ্যই নতুন ক্যামেরা আনা হয়েছে, আসলেই ভিডিও কোয়ালিটি প্লাস হচ্ছে টোটালটাই ইনক্রিজ হয়েছে। আচ্ছা, মেরুন আসসালামু আলাইকুম জানেছো, শপিনা নওরিন সালাম জানেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, যাব ঠিক বরাবরের মতোই সবগুলো একদম প্রথম থেকে শুরু করব। এমন করেই সাজানো আছে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল অধ্যায় কভার হয়ে যায়। হ্যাঁ, তো আসো শুরু করি। এই যে দেখো, পর্যায় সারণীর জনককে, এখান থেকেই কিন্তু শুরু হয়েছিল। তো ম্যান্ডেলিফটে পর্যায় সারণীর জনক বলা হয়। উনি প্রথমে আসলে যেই জিনিসটা প্রপোজ করছিল পর্যায় সারণীর, এটা আমরা জানি, তবে উনি যেটা প্রপোজ করছিল ওই প্রপোজ করার পর্যায় সারণীটার মধ্যে আমরা জানি যে পর্যায় থাকে, গ্রুপ থাকে। ওই পর্যায় একটা এখন তো কয়টা 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে। কিন্তু উনি যখন প্রপোজ করছিল প্রথমে তখন কিন্তু এমন ছিল না। উনি যেটাতে করছিল ওইটাতে হচ্ছে পর্যায় সংখ্যা ছিল হচ্ছে 12টা। উনি যেটা করছিল পর্যায় সংখ্যা ছিল, এই তো পর্যায় সংখ্যা ছিল হচ্ছে 12টা। আর গ্রুপ সংখ্যাটা এখানে দেওয়া নাই, আমি এক্সট্রা অ্যাড করে নিছি। গ্রুপ ছিল কয়টা? 8টা। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। তো একবার যেহেতু পর্যায়ে আসছে, পরের বার যে গ্রুপ আসবে এমন কোনো বাধ্যকতা তো নাই না। গ্রুপ হচ্ছে এখানে 8টা। তারপরে আস, এইখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এইটা থেকে পরীক্ষায় আসবে, এই স্লাইড থেকে পরীক্ষায় আসবে। এখন এটা ডিসিশন হচ্ছে আপনার, আপনি হচ্ছে ভালো করে পড়বেন নাকি পড়বেন না। হুম? এখন আসেন, এখানে কোশ্চেনটা করছি কি, কোশ্চেনটা করছে হচ্ছে এটা, যে এখানে মৃৎক্ষার ধাতু কোনটি। মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু কোনগুলা আমরা জানি যে গ্রুপ 2 এর যে মৌলগুলা থাকে ওইটারে বলতেছিল মৃৎক্ষার ধাতু। আচ্ছা, এখন গ্রুপ 2 এর এখানে কোনটা আছে? এখানে দেখছি ক্যালসিয়াম যেটা ছিল এটা কিন্তু হচ্ছে আমার গ্রুপ 2 এর মৌল, তাই না? ক্যালসিয়ামটা ছিল এখানে আমার গ্রুপ 2 এর মৌল। এই হচ্ছে এটা। এখন এখানে যে চারটা দেয়া আছে, এখানে দেখা মনে হতে পারে যে এতগুলা দেয়া আছে বা এটা এতগুলো মনে রাখবো কিভাবে। তাহলে সবগুলা পড়ার দরকার নেই, আমি যেগুলো মার্ক করবো অ্যাটলিস্ট এতটুকু। আর যারা ভালো আছেন তাদেরকে বলবো টোটালটাই পড়েন, বেশি রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে
তারপরে আসেন এখানে তাহলে যে কথাটা বলতেছি যে কোন অংশটুকু বলবো, ক্ষার ধাতু দেখবো আমরা, এখান থেকে মৃৎ ক্ষার ধাতু দেখবো, গ্রুপ 1 গ্রুপ 2 এর মৌল। এখান থেকে মুদ্রা ধাতু একটা আছে, মুদ্রা ধাতুটাও দেখবো। তারপরে আসেন, তারপরে এইখানে এই হচ্ছে চ্যালকোজেন মৌল আছে, হ্যালোজেন তো আমরা জানি, নিষ্ক্রিয় গ্যাসও জানি, এখানে অপধাতু আছে এটাও দেখবো, অভিজাত শ্রেণীর ধাতু আছে দেখবো, প্রতিনিধিত্বমূলক ধাতু আছে ওইটাও দেখবো। এই যে এইখানে মার্ক করাগুলো আছে এগুলো এখান থেকে দেখা লাগবে, এবং তাদের মৌল সংখ্যা কয়টা এবং কি কি এটা এখান থেকে দেখা লাগবে। এখন এটা মনে রাখার দায়িত্ব টোটালটাই আপনার। এর এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চেন আসছেই। তারপরে আসো, এখানে বলছে M3 আয়নে, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে, 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত, এটা আমার কাছে জানতে চাইছে। এটা খুব ভালো একটা কোশ্চেন। দেখো আমরা জানি যে হচ্ছে প্লাস কখন আসে, যখন ইলেকট্রন ত্যাগ করে ফেলে তখন হচ্ছে তার উপরে প্লাস আসে, তাই না? তার মানে সে 23টা, এখন তার 23টা ইলেকট্রন আছে এই আয়নে, তার মানে 3টা ইলেকট্রন ত্যাগ করার পর তার কাছে 23, হিসাবটা তো এটাই দাঁড়াইতেছে। তাইলে 3টা ইলেকট্রন গ্রহণ করলে 26, মানে তার প্রকৃত ছিল 26টা, এখান থেকে সে 3টা দিয়ে দিছে, এই কারণে M3+ আয়নে আছে 23টা। এখন 26 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা এটাই জানতে চাইছিল, এবং এই জিনিসটা দেখেন কতবার রিপিটেড কোশ্চেন, চিন্তা করতে পারতেছেন, এখানে রিপিটেড, খুবই রিপিটেড কোশ্চেন আসছে। এই হচ্ছে 26, তার মানে M3 মানে যেটা ছিল ইলেকট্রন ত্যাগ করার পর না। তারপরে যে ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে, খুব ভালো একটা কোশ্চেন। এটা করার জন্য আমরা আসলে ইলেকট্রন বিন্যাসটা এখানে করে দেখাবো। এবার আসেন ইলেকট্রন বিন্যাসটা এখানে আমি করি। এই হচ্ছে আমার ম্যাঙ্গানিজ। এখন এটা যে শুধু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আসতে পারে এমন না, ক্রোমিয়ামের ক্ষেত্রে আসতে পারে, যে কোনো আয়রনের ক্ষেত্রে আসতে পারে, কপার জিঙ্ক যে কোনো ক্ষেত্রে আসতে পারে। তো আমরা এখানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বললাম, এই হচ্ছে ম্যাঙ্গানিজের যখন আমি ইলেকট্রন বিন্যাস করব, আমরা এতটুকু ডিরেক্ট লিখে দিতে পারি যে প্রথম আর্গন, এই যে 18 পর্যন্ত হচ্ছে আর্গন, এতটুকু গেছে। তারপরে ইলেকট্রন থাকে কয়টা, এ হচ্ছে 3D, এ হচ্ছে 4s। আমাদেরকে জানতে হবে যে ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। এখন এই যে 25 আছে, আর্গন পর্যন্ত তো হচ্ছে 18 চলে গেছে, এখানে আমি যদি 2 বসাই তাহলে কত হয়েছে 20, বাকি থাকে কত, বাকি থাকে 5টা। আচ্ছা আমি এখানে এই যে 5টা দিলাম, এটাকে এখন আমি একটু ভালো করে লিখি। দেখো এখানে যে 5টা আছে, আমরা জানি ডি অরবিটাল কয়টা, ডি অরবিটাল হচ্ছে 5টা, ঠিক আছে, ডি অরবিটাল হচ্ছে 5টা। হুন্ডের নীতি অনুসারে এই যে 5টা ইলেকট্রন আছে না, আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, টোটালটা সম্পূর্ণ হওয়ার পরে আবার প্রথম থেকে হচ্ছে বিপরীত স্পিনে যাবে। এখন দেখো কোশ্চেনে জানতে চাইছিল কি অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা, তার মানে এখানে দেখতেছি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই কারণে আনসার হয়েছে কত বলতো, এই কারণে আনসার হয়েছে হচ্ছে 5টা। এটা কি বোঝা গেছে? একজন বলছে ভাইয়া প্রতি চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস নিলে ভালো হয়। আমি কি করতেছি তাইলে ভাই, এখানে এইটা করলে তো প্রতি চ্যাপ্টারেরই শেষ হয়ে যাবে, আজকের ক্লাস করলে প্রতি চ্যাপ্টারেরই ওয়ান শট ক্লাস শেষ হয়ে যাবে। শারমিন, এই হচ্ছে কথা। আচ্ছা অনেকে হচ্ছে সালাম জানাইছো, পরে যারা আছো, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরের কথা আসো, এই যে 5টা, এই এটা বোঝা গেছে বলো, এটা একটু কমেন্ট করে বলো যে এটা বুঝতে পারছো কিনা অযুগ্ম ইলেকট্রনেরটা। আচ্ছা আবার বলতেছে, আবার বলেন। দেখো এখানে কাহিনীটা কি হয়েছে, অযুগ্ম ইলেকট্রন জানতে চাইছে না, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় অবস্থায় আছে কয়টা ইলেকট্রন, এই জন্য ইলেকট্রন বিন্যাস করা প্রয়োজন। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করে দেখি 3D তে আছে হচ্ছে 5টা ইলেকট্রন। আমরা জানি 3D ডি অরবিটালের 5টা হচ্ছে কি, ডি এর হচ্ছে যে 5টা উপশক্তি স্তর আছে, এই হচ্ছে 5টা উপশক্তি স্তর লিখছি। 5টা ইলেকট্রন আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর এখানে ফিল আপ হওয়ার পর আবার এখান থেকে উল্টা করে যাবে, এটা হচ্ছে হুন্ডের নীতি, এটাই সবসময় হয়। তাহলে এখানে এটা যখন হয়েছে, এখন 5টা করে গেছে, তো 5টা করে যাওয়ার পর তো আর ইলেকট্রন নাই, তার মানে 5টা করেই গেল। এখানে দেখতেছি বিজোড় ইলেকট্রন আছে কয়টা বলো, এই হচ্ছে 5টা, ঠিক আছে, এই হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। বোঝা গেছে কথা? আচ্ছা এবার আসো, বলেছে কোনটির ইলেকট্রন বিন্যাস
অ্যালুমিনিয়াম 3+ আয়নের নেই, তাহলে জানা লাগবে যে আসলে এই যে অ্যালুমিনিয়াম 3+ লেখা আছে এখানে, এই অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন সংখ্যা কয়টা। অ্যালুমিনিয়ামের তো আমরা জানি হচ্ছে 13টা, সে 3টা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে ফেলছে, এখন ইলেকট্রন আছে কয়টা, 10টা। এই আমি লিখলাম হচ্ছে ইলেকট্রন আছে তার হচ্ছে 10টা। এখন দেখা লাগবে কার 10টা আছে। আমরা জানি অক্সিজেনের হচ্ছে 8টা, তাহলে এইখানে তো আর কিছু বলার নাই। এখানে আনসার এখানে দেওয়া হচ্ছে ফ্লোরিন মাইনাস। কেন এটা দিছে, মাইনাস কখন আসে, যখন সে ইলেকট্রন গ্রহণ করে। ফ্লোরিনের হচ্ছে 9টা, সে যখন একটা গ্রহণ করছে তখন তার হয়েছে 10টা। এই কারণে ফ্লোরিন মাইনাসটা আমি দেখতেছি কয়টা, 10টা, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর নেই ইলেকট্রন আছে, মানে 10টা ইলেকট্রন আছে। বুঝছো কথাটা? আসো সামনে যাই। তারপরের যে কথাটা, এখন এখানে বলতেছি পি ব্লক মৌলের সংখ্যা। শুধু আমার কাছে পি ব্লক মৌলের সংখ্যা জানলেই হবে, হবে না। আমার পাশাপাশি কি আরো কয়েকটা জানতে হবে, কি অ্যাসেটটাও জানতে হবে, পি এরটা জানতে হবে, ডি এরটা জানতে হবে, এফ এরটা জানতে হবে। এখানে পি ব্লকেরটা আমরা জানি হচ্ছে 36, ঠিক সেম এস অরবিটালেরটাও মুখস্থ থাকা লাগবে, ডি অরবিটালেরটাও থাকা লাগবে, এফ অরবিটালেরটাও থাকা লাগবে। এখানে পাশাপাশি মার্ক করে দিছি। হ্যাঁ, এইখান থেকেও একটা কোশ্চেন আসবে, এটা সুন্দর করে হচ্ছে ধরে রাখেন। এটাও যে কোনো একটা বোর্ডে আসবে, এখন কোন বোর্ডে আসবে এটা বলতে পারতেছি না, আসবে। আসেন সামনে যাই। এখন ওই যে একটা চার্ট দিছিলাম, ওই চার্টের মধ্যে কি বলছিলাম, চার্টের মধ্যে বলছিলাম যে কয়েকটা মার্ক করে দিছি, যে হচ্ছে কয়েকটা গ্রুপ কি কি নামে পরিচিত, একটা ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। হ্যাঁ, তো ওই অনুসারে ওইখানে একটা ছিল চ্যালকোজেন, কোনটা ছিল, ওইটা কোনটা ছিল এইখানে, এই যে গ্রুপ 16 যেটা ছিল ওইটা। এবং আপনারা শুধু গ্রুপ 16 মধ্যে সীমাবদ্ধ থাকেন না, কি করবেন, গ্রুপ 16 এর মধ্যে যে অক্সিজেন, সালফার আছে, সেলেনিয়াম আছে, ওই জিনিসগুলো আপনারা হচ্ছে মুখস্থ করে রাখবেন যে ওইগুলাকেও চ্যালকোজেন গ্রুপের মৌল বলা হয়। ঠিক আছে, তারপরে যাই, কোনগুলো হচ্ছে অপধাতু। আচ্ছা, এখানে সুন্দর করে এখানে দেয়া আছে যে আমরা জানি 118টা এখন পর্যন্ত মৌল আছে, এর মধ্যে 94টাই হচ্ছে ধাতু, তার মধ্যে অধাতু আছে হচ্ছে 18টা, অপধাতু আছে হচ্ছে 6টা। তাইলে এখন আমি একটা কাজ করব, যে এই যে অপধাতুগুলো আছে এখানে সুন্দর করে একটা ট্রিক্সও বলা আছে, কোনো সমস্যা নাই, এই অপধাতুগুলা হচ্ছে এখান থেকে মুখস্থ করে ফেলবো। অপধাতুগুলো মুখস্থ করে ফেললে ইজিলি হচ্ছে এখান থেকে আনসার করা যাবে। আর আমার হচ্ছে কোশ্চেনের মধ্যে বলেই যে নিচের কোনটি হচ্ছে অপধাতু। আবার এটাও বলতে পারে যে অপধাতু কয়টি, এটাও কিন্তু বলতে পারে। ওই হিসাবে আমি এখানে দেখতেছি যে আমার কাছে যে 6টা অপধাতু আছে, এর মধ্যে কি কি, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে। আসেন এবার একটা কথা, এই এই স্লাইডটারই নিচে একটা জিনিস লেখা ছিল, যে হচ্ছে কি জানেন, যে হচ্ছে তরল অবস্থায় পাওয়া যায় কোনগুলা। ব্রুমিন তরল অবস্থা, স্বাভাবিক অবস্থায় হচ্ছে তরল অবস্থায় পাওয়া যায়, ব্রুমিন পাওয়া যায়, মার্কারি গুলো হচ্ছে তরল অবস্থায় পাওয়া যায়। তো এই কোশ্চেনটাও খুব বেশি পরিমাণে আসে এবং খুব রিপিটেড কোশ্চেন, যে কক্ষ তাপমাত্রায় কোনটা হচ্ছে তরল থাকে, মানে স্বাভাবিক অবস্থা, ওইটা হচ্ছে এখানে ব্রুমিন। এইখানে কোশ্চেনে আনসার দেওয়া আছে ব্রুমিন। আরেকটা কি হইতে পারে বলেন তো, এই হচ্ছে মার্কারি। হ্যাঁ, মার্কারিটাও কেমন পাওয়া যায় বলেন, তরল অবস্থায় পাওয়া যায়। এখানে একটা কথা বলছে যে নিচের কোন মৌলটি হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। তো ব্যতিক্রমী কেন আসলে বলতেছে, যে এটা হচ্ছে আউফবাউ নীতিটারে আসলে ফলো করতেছে না। তো তখন আসলে ব্যতিক্রমের কথা চলে আসতেছে। তো ঠিক সেই 9-10 থেকেই মানে সৃজনশীলের যে কোশ্চেনটা খুব বেশি পরিমাণে আসতো, বেশি পরিমাণে আসতো, দেখা যেত যে এখানে কপার আর ক্রোমিয়ামের যে ব্যাপারটা ছিল, এইখানে এই যে কপার আর ক্রোমিয়ামের এইখানে কারণটা কি হইতো, ওই হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, অর্ধপূর্ণ পূর্ণের একটা ব্যাপার থাকতো, এর কারণে হচ্ছে একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যাইতো। ঠিক আছে, এটা এখান থেকে মনে রাখবো। তারপরে আসেন, এখানে বলছে নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -12, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে দেখা লাগবে যে কোনটাতে -12। যেহেতু আনসার এটা, এটার মধ্যে যদি আমরা ক্যালকুলেট করি দেখবো, আমরা জানি এখানে পটাশিয়ামের কত, +1, +1 হইতে হইলে ধরলাম এটা হচ্ছে এক্স, ইকুয়াল কত, 0। এখানে আছে কয়টা, 2টা, তাহলে অতএব এখান থেকে এক্স এর মান আসতেছে কত বলেন তো, এক্স এর মান আসতেছে হচ্ছে এ হচ্ছে -12। তার মানে এই অক্সিজেনের এখানে জারণ সংখ্যা কত আসতেছে, -12। এই হচ্ছে আনসার। বাকিগুলা করে দেখবেন যে -12 আসে না। এখানে খুব সুন্দর একটা কোশ্চেন করছে, এবং এই কোশ্চেনটাও সামনের পরীক্ষায় রবিবারে আসতেছে, এই কোশ্চেনটাও রবিবারে আসতেছে। এখন এই কোশ্চেনটা কি, এখন এটাতে বলছে
যে নিচের কোনটি হচ্ছে রঙিন যৌগ দিবে। আমরা জানি অবস্থান্তর মৌলের কি সুন্দর একটা বৈশিষ্ট্য ছিল না, তারা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে, প্রভাবক রূপে ব্যবহৃত হয়, রঙিন যৌগ গঠন করে, কত সুন্দর সুন্দর বৈশিষ্ট্য ছিল। এখন আমি এখান থেকে খুঁজে দেখব নিচের কোনটা অবস্থান্তর মৌল। ঠিক আছে, অবস্থান্তর মৌল হইলেই আমি বলে দেব জিনিসটা হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। তো এখন আসেন চেক করি। তো এই যে কপার ক্লোরাইডের কথা এখানে বলা আছে, ম্যাগনেসিয়াম, প্রথম তো কথা হচ্ছে ম্যাগনেসিয়ামটা তো হচ্ছেই না, প্রথমেই বাদ, ম্যাগনেসিয়ামটা তো প্রথমেই বাদ। স্ক্যান্ডিয়াম ক্লোরাইডের কথা যেটা বলা আছে, এটা যদি আমি দেখি এখানে স্ক্যান্ডিয়ামের আয়নটা কত আসে, স্ক্যান্ডিয়াম 3+। এটা কিভাবে বুঝছি, ক্লোরিন আছে 3টা না, এখানে এক্সচেঞ্জ হয় না, তাহলে এখানে স্ক্যান্ডিয়াম 3+। এটার যখন ইলেকট্রন বিন্যাস করব, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, ইলেকট্রন আছে 21, 3+ মানে 3টা চলে গেছে, এখন আছে হচ্ছে 18টা। এটার ইলেকট্রন বিন্যাস করলে কত আসে, 1s2, 2s2, 2p6, 3s2, এ হচ্ছে 3p6। এই জায়গাতেই এই তো 3s2, 3p6, এইখানেই 18টা হয়ে গেছে। ডি অরবিটালে ইলেকট্রন কই, নাই তো। এই কারণে এটা কিন্তু যৌগ, রঙিন যৌগ গঠন করতেছে না। এখন আসেন তো কোবাল্টেরটা করি। এখানে কোবাল্ট কত আয়ন আকারে কত আছে, কোবাল্ট 2+। এটা যখন এখানে করব, দেখেন এটার কত, এটার হচ্ছে 27। 27 থেকে যখন 2টা ইলেকট্রন চলে যায় তখন থাকতেছে কত, 25 না। এখন 25 করলে কি এই আর্গন আর্গনের মতো থাকুক, বাকি থাকতেছে কয়টা, 5টা, সরি 7টা। এখন 4s যাবে কয়টা, 2টা, বাকি 5টা যাবে হচ্ছে এখানে। এই হচ্ছে কোবাল্ট 2+। আমরা দেখতেছি এটা হ্যাঁ ডিপ্লক মৌল বা হচ্ছে অবস্থান্তর মৌল এখানে আমি পরিলক্ষিত করতে পারছি। এই কারণে কিন্তু আনসার আমার হয়েছে কোনটা, এইটা। ঠিক আছে, বলছে নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল। স্থিতিশীলতা ডিপেন্ড করে কার উপর, যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল পাওয়া যায় তবে হচ্ছে ওইখানে কি অধিক স্থিতিশীল হয়। এখান থেকে খুঁজে বের করা লাগবে কোনটাতে হচ্ছে, কোন আয়নটা হচ্ছে অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় আছে। এখন খোঁজাখুঁজি করতে যখন যাব, আমি এই দুইটা নিয়ে একটু কনফ্লিক্ট, যেহেতু পাশাপাশি এই দুইটা একটু করে দেখি যে কেমন। আমরা জানি স্বাভাবিক কপারের কত, কপারের হচ্ছে দেখো 29 না। এখন আর্গন, এটা তো স্বাভাবিক কপারেরটা করতেছে, আর্গনের তো 18টা গেছে, বাকি থাকে কত, বাকি থাকতেছে এখানে দেখো 4s1, এই হচ্ছে 3d10। এটা হচ্ছে স্বাভাবিক কপারেরটা, কিন্তু না এখানে আমার কিন্তু শুধু কপারের কিছু দেয়া নাই, কপার প্লাস কপার 2+ দেয়া আছে। আমি এখন যদি কপার প্লাস করতে চাই, এটা আসবে দেখো, কোন ইলেকট্রন যখন যাবে তখন সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যায়, তাহলে 3D-তে যাবে না, মানে শেষ ইলেকট্রন 3D-তে গেছে মানে হচ্ছে 3D থেকে যাবে, ব্যাপারটা এমন না, সর্বশেষ কক্ষপথ থেকে যাবে। এইখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, তার মানে ইলেকট্রন যাওয়ার সময় আগে যাবে হচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে। এখানে থাকতেছে কি বলো, এই হচ্ছে 3D10 গেছে। আমি দেখতেছি এই জায়গাটাতে সুন্দর একটা চিন্তা, কেমন চিন্তা, 3D10। 3D10 কে আমরা কি বলবো, অবশ্যই কি পূর্ণ অরবিটাল না। এখন আসো যদি আমি কপার 2+ করতাম, কপার 2+ করলে এখানে সিনারিওটা কেমন আসতো, এই হচ্ছে আর্গন, এখানে হয়তো 3D9। এই জিনিসটা কি অর্ধপূর্ণ বা পূর্ণ হয়, হয় না। এই কারণে আমি এখানে আনসার দিতেছি কাকে, কপার প্লাসকে। আশা করি বুঝতেছো, এই বুঝছো তোমরা, হুম। এই তোমরা বুঝে থাকলে মেসেজ দাও তো, আমাকেও বুঝতে হবে তোমরা বুঝতেছো কিনা। তারপরে দেখো এখানে বলতেছে আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক। এখন তোমাকে হচ্ছে একটা টেকনিকের কথা বলি, যে অ্যাটলিস্ট এটা মনে থাকবে আর কি, যে কেন এখন উঠতে বয়স তো, এই সময় এই জিনিসগুলো দিয়ে কথা বললে বেশি মনে থাকে। এখন ধরো এখানে যে প্লাস মাইনাস বা যেরকম করে বলা আছে, এগুলার ক্ষেত্রে তুমি বলতে পারতেছো না যে আসলে কোনটার আকার বড় কোনটার আকার ছোট। আমি একটা তাইলে কাজ করি, যে ধরো এখানে হচ্ছে সোডিয়াম, স্বাভাবিকভাবে আমরা জানি যে সোডিয়ামের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, সবগুলোর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তার মানে প্রোটনটাও নিউক্লিয়াসেই থাকে। এখানে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টা,
আমি এখানে দিলাম হচ্ছে এই প্রোটন সংখ্যা 11, এই হচ্ছে বাইরে আছে ইলেকট্রন, ইলেকট্রনও কয়টা? 11টা। এটা কার জন্য? সোডিয়ামের জন্য। এবার আসো, যখন আমি সোডিয়াম প্লাসের কথা বলতেছি, সোডিয়াম প্লাস এই কথাটার মানে হচ্ছে সে অলরেডি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। তখন সোডিয়াম প্লাস যখন আমি বলবো, তখন এই জায়গাতে সোডিয়াম প্লাসের প্রোটন সংখ্যা তো 11টাই থাকতেছে, তবে ইলেকট্রন সংখ্যা এবার হচ্ছে 10টা। তুমি একটা কল্পনা করো যে হচ্ছে প্রোটন মানে হচ্ছে ছেলে, ইলেকট্রন মানে হচ্ছে মেয়ে। এখন কি করা হইতেছে? ছেলে আর মেয়ে এখানে এই যে রশি টানাটানি খেলতেছে, রশি টানাটানি খেলতেছে, ছেলে আর মেয়ে রশি টানাটানি খেলতেছে। এখন এমনিতেই তো ছেলেদের শরীরে পাওয়ার বেশি, সে যদি মেয়েদেরকে টান দেবে, আর তাছাড়া অপর পাশে যদি থাকে মেয়ে, এক টানে কাছে নিয়ে আসা পড়বে। তো চিন্তা ভাবনা এমন। এখন এইখানে 11টা ছেলে, এইখানে 11টা ছেলে, এই জায়গাতে হচ্ছে 10টা মেয়ে, এই জায়গাতে হচ্ছে 11টা মেয়ে। তোমার কাছে কি মনে হইতেছে? 11 এটা মোটামুটি একটা ইকুয়ালাইজ চিন্তা ভাবনা করা যায়। কিন্তু যদি 10টা মেয়ে থাকে, তারে তো আরো কাছাকাছি যাই না নিয়ে আসবে। তার মানে তাদের মধ্যে যে এখানে দড়ি দিয়ে খেলাটা হইতেছিল, এটা আরো কাছাকাছি চলে আসবে। বুঝতেছো কথাটা? তার মানে যেহেতু কাছাকাছি চলে আসবে, তার মানে বলতে পারতেছি এই যে বন্ধনটা আছে, যে দৈর্ঘ্যটা আছে বা ব্যাসার্ধটা আছে, এটা কিন্তু কম হবে। কার তুলনায় কম হবে? এইটার তুলনায় এটা কম হবে। তাহলে কি বলতে পারি না এটা হচ্ছে বড়, সোডিয়াম প্লাসটা হচ্ছে কি হবে বলতো? ছোট। এটা কি বলা যায় নাকি বলা যায় না? এই বুঝছো? এই যে এই যে নাজমুস সাকিব আসছে, হ্যাঁ, ওরেও যদি আমি এই কথাটা বলি, ও কিন্তু বলে দেবে যে হ্যাঁ, সেও এই জিনিসটা বুঝবে, সে মানবিকের হওয়া সত্ত্বেও। তারপরে আসো, আচ্ছা, এবার দেখো কোনটির আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি, এখানে জিজ্ঞাসা করতেছে। আমরা জানি যে আসলে আয়নীকরণ শক্তি কার বেশি হয়, বা একটা র্যান্ডম চিন্তা ভাবনা যদি বলি, যে শিখে আসছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, এরকম চিন্তা ভাবনা আসে, এরকম চিন্তা ভাবনা দিয়েও করা যায়। তবে এখানে অবশ্যই কিছু ব্যতিক্রম আছে। তবে জিনিসটাকে ব্যতিক্রম বললে আসলে কেমন হয় জানি, এটার অবশ্যই একটা ভালো একটা রিজন আছে। কারণ এখানে অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল পাওয়া যায় বা ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, যে জিনিসগুলো খুবই স্থিতিশীল হয়। স্থিতিশীল হলে জিনিসটা হয় কি, এখান থেকে একটা ইলেকট্রন অসীমে পাঠাতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে। তো এইখানে আরো কয়েকটা আমি সামনে স্লাইডে সম্ভবত যতগুলা আছে এখানে সবগুলা লিখে দিছি, হ্যাঁ। এই যে আয়নীকরণ শক্তির যতগুলা ব্যতিক্রম মনে হয়, যেটা আর কি বাম থেকে ডানে গেলে, উপর থেকে নিচে গেলে যেমন বড় থেকে ছোট হওয়ার কথা ছিল, মানে কমার কথা ছিল বা বাড়ার কথা ছিল, যারা এগুলো ফলো করে না তাদেরকে এই যে এখানে লিখে দিস। তার মানে কেউ যদি মনে করো যে না, আমি পরীক্ষার হলে বসে এত চিন্তা ভাবনা করতে পারবো না যে হচ্ছে এইখানে অর্ধপূর্ণ অরবিটাল আছে কিনা বা পূর্ণ অরবিটাল আছে কিনা, তাহলে তাদের জন্য কাজ হচ্ছে এটা মুখস্থ করা। আর যারা যদি বলো যে না, আমি জিনিসটা বুঝেই এখানে লিখতে পারবো, তাদের জন্য বলি দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে কেন বেশি? কারণ এখানে হচ্ছে পূর্ণ অরবিটাল পাওয়া যায়। নাইট্রোজেনের ক্ষেত্রে কেন বেশি? হওয়ার কথা ছিল কিন্তু অক্সিজেনের। নাইট্রোজেনের ক্ষেত্রে কেন বেশি? এখানে অর্ধপূর্ণ অরবিটাল পাওয়া যায়। ঠিক সেম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও পূর্ণ অরবিটাল পাওয়া যায়, ফসফরাসের ক্ষেত্রেও ঠিক হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক সেম এই লজিকটার কারণে এখানে বেরিলিয়ামের হচ্ছে কি হয়ে গেছে বলতো? বেরিলিয়ামের বেশি হয়ে গেছে। এই সেম লজিকটার কারণে। তারপরে আসো, এইখানে যে ক্রমটা ব্যবহার করা হয়েছে, এই সেই ক্রম, এইখান থেকে ব্যবহার করে এই ক্রমটা বলা হয়েছে। আসো, তারপর কোনটির আয়নীকরণ শক্তি বেশি? ঠিক আবার সেম, এখানে যেহেতু নাইট্রোজেনের কথা আসছে, ঠিক সেম লজিক ব্যবহার করেছে, এটা হচ্ছে আনসার। এখানে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে 9-10-এ পরীক্ষা দিচ্ছেন, আর হচ্ছে এই কোশ্চেনের সম্মুখীন হয় নাই, এটা আসলে ভাবাই যায় না। আবার ইন্টারে আসার পরেও ঠিক সেম একই কোশ্চেনের সম্মুখীন অনেকবার হয়েছে। যেখানে কেন, যে কোন জিনিসটাতে সম্মুখীন হয়েছি, যে ফ্লুরিন আর ক্লোরিনের কথা। ঠিক আছে, ফ্লুরিন আর ক্লোরিনের কথাতে দেখলাম যে হচ্ছে এমন হয়েছে, দেখেন ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে সিকোয়েন্স অনুসারে কি বলা দরকার ছিল? আমরা জানি যে হচ্ছে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে,
তো ওই হিসাবে হচ্ছে ফ্লুরিনের বেশি থাকার কথা ছিল, কিন্তু ক্লোরিনের বেশি। কারণটা কি? এখানে ফ্লুরিনের আকারটা থাকে ছোট, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ থাকে বেশি, এখানে ইলেকট্রন ম্যাগের ঘনত্বটাও বেশি, ফলে বিকর্ষণের বিরুদ্ধে কিছু পরিমাণ কাজ করতে হয়, এখানে কিছু শক্তি লস হয়ে যায়। মূলত কারণগুলো থাকে এমন। আর যাই হোক, আমরা মনে রাখবো যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার? এটা হচ্ছে ক্লোরিনের। হ্যাঁ, মনে থাকে না কেন? এই তো ক্লোরিনের। তারপরে আসে আচ্ছা, তারপরে এখানে বলছে কোনটার আকার হচ্ছে সবচেয়ে ছোট। দেখেন, ওই হচ্ছে আগের যে কথাটা বলছিলাম তার উপর বেস করে কিন্তু এটা এই জিনিসটা বলা যায় যে কোন আকারটা সবচেয়ে ছোট হবে। আবার তাছাড়া আমি একটা ক্রমধারা লিখে দিতে পারি, ওইটা অনুসারে মনে রাখলেও কিন্তু এখান থেকে বলতে পারবেন কোনটার আকার ছোট বা বড়। এখানে একটা জিনিস লিখে দিতেছি, দেখেন এই যে নাইট্রোজেন 3 মানে, আচ্ছা এক্সট্রা না বলি, আগে যা বলছিলাম তার উপর বেস করেই বলি। দেখেন এখানে ফ্লুরিনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে প্রোটন সংখ্যাটা কত, এই হচ্ছে সেই প্রোটন সংখ্যাটা হচ্ছে 9, এখানে প্রোটন সংখ্যাটা কত, প্রোটন সংখ্যাটা হচ্ছে 8, আর এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 7। এখানে ইলেকট্রন সংখ্যা কত? এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, এখানেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, এখানেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এবার কল্পনা করেন, এবার কিন্তু এটা যে আনসার হবে না, এটা তো বুঝাই যাচ্ছে এটা আরেকটা পর্যায়ে চলে গেছে, এটা বাদ। এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, ছোট যেহেতু বলছে, কারণ কোশ্চেন তো এই যে ছোট বলছে, বড় বলে নাই। হ্যাঁ, ছোট বলছে। আচ্ছা, ওই যে আগের কথায় চলে আসি, এরা হচ্ছে মেয়ে আর এরা হচ্ছে ছেলে। তো ছেলে মেয়ে যদি রশি দিয়ে টানাটানি টানাটানি খেলে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এইখানে যেহেতু ছেলে তুলনামূলকভাবে হচ্ছে কম, আর এখানে ছেলে তুলনামূলকভাবে বেশি, তার মানে কি তারা টেনে আরো কাছাকাছি নিয়ে আসবে নিচেরটার তুলনায়। এটাই তো হওয়ার কথা, কারণ মেয়ের সংখ্যা তো এখানে সেমই আছে। এই কারণে আমার কাছে জানতে ইচ্ছে ছিল কম কোনটা, এই হচ্ছে সেই কমটা। বুঝতে পারছো কথা? হুম, তারপরে আসো, এখানে বলছি কোনটা উভধর্মী অক্সাইড, এটার কথা বলা আছে। আমরা কষ্ট করে এখানে আবার সেই চার্ট দেওয়া আছে, অম্লীয় অক্সাইডের কথা বলা আছে, ক্ষারীয় অক্সাইডের কথা বলা আছে, উভধর্মী অক্সাইডের কথা বলা আছে, পার অক্সাইডের কথা বলা আছে, সব অক্সাইডের কথা এখানে বলা আছে। এই চার্টটা মুখস্থ করতে হবে। অম্লীয়টা তো করাই লাগবে, ক্ষারীয় করা লাগবে, নিরপেক্ষ করা লাগবে, উভয়ধর্মীটাও করা লাগবে। আর এখানে কি থাকে, সুপার অক্সাইড, পার অক্সাইড, এগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখে নিতে পারেন। তবে অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ আর হচ্ছে উভধর্মী, এই জিনিসটা খুব বেশি পরিমাণে আসে, এবং এইটাকেও আমি বলতেছি এইখান থেকেও কোশ্চেন আসবেই। এখন মুখস্থ করার দায়িত্ব হচ্ছে আপনার। এবার একটা কথা বলি যে অম্লীয়, ক্ষারীয় এই জিনিসগুলা আলাদাভাবে বোঝা যায়। দেখেন, যখন কোন একটা ধাতুর একটা অক্সাইড নেবেন তখন এটা ক্ষারীয় হবে, যখন অধাতুর অক্সাইড নেবেন তখন এটা অম্লীয় হবে। বুঝতে পারছেন কথাটা কি বলছি? আর এইখানে যেহেতু উভধর্মীর কথা বলছে, এই উভধর্মীটা সুন্দর করে আপাতত মুখস্থ করে ফেলে। তারপর আসেন, এই অম্লধর্মীর কথা বলছে, দেখেন এখানে কার্বন যেটা হচ্ছে অধাতু, এটা হচ্ছে কি অম্লধর্মী হবে। এখানে তীব্র ক্ষারের কথা বলছে, ধাতু হবে। এখন ধাতুর মধ্যেও তো ভ্যারিয়েশন আছে, কোনটা অধিক সক্রিয় এর উপর বেস করে হচ্ছে কি হবে, তীব্র ক্ষারধর্মী হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এবার আসো, কোন যৌগটি হচ্ছে বেশি আয়নিক। এটাতে আমার চলে যাওয়া লাগবে হচ্ছে ফাজানির নীতিতে। ফাজানির নীতির উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কোনটা আসলে বেশি আয়নিক হবে। তো ফাজানির নীতিটার আমি মনে করি যে আসলে, দেখো প্রথমে এমন চিন্তা ভাবনা আসতে পারে যে কোনটা আয়নিক বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এগুলো যদি বলে, বা দ্রাব্যতা বেশি, বিদ্যুৎ পরিবাহিতা বেশি। এটা তো এমন জিনিস দেখেই বলা যায়, একটা সমযোজী যৌগ আর একটা হচ্ছে আয়নিক যৌগ। আমরা জানি আয়নিক যৌগগুলো খুব ভালো, কারণ তাদের কি হয়, দ্রাব্যতা বেশি হয়, তাদের হচ্ছে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি থাকে, তারা হচ্ছে তাদের গলনাঙ্ক বেশি থাকে, স্ফুটনাঙ্ক বেশি থাকে, তারা খুব ভালো ভালো বিহেভিয়ার দেয়। ঠিক বিপরীত বিহেভিয়ার গুলো দেয় হচ্ছে সমযোজী। এইখান থেকে সমযোজী আর আয়নিক যৌগ আলাদাভাবে বাছাই করে তো আনসারটা দিতে পারবো। কিন্তু ফাজানি নীতি তো এটাকে নিয়ে ডিল করে না। ফাজানি নীতি ডিল করে যারা যারা আয়নিক আছে তাদের মধ্যে কে সবচেয়ে ভালো। হ্যাঁ, তাদের মধ্যে কে সমযোজী বৈশিষ্ট্য কিছু প্রকাশ করে, কে ভালো আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা ডিল করে হচ্ছে ফাজানির নীতি। এবার আসেন, ফাজানির নীতির মধ্যে এটা বলা ছিল যে 1 নাম্বার কথা, যে ক্যাটায়নের আকার হইতে হবে হচ্ছে ছোট। আচ্ছা, তো ফাজানি নীতির মধ্যে পোলারায়নের কথা বলতেছে। আগে পোলারায়ন মানে হচ্ছে যাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে, পোলারায়ন বেশি মানে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। ঠিক আছে,
এখন এটার মধ্যে শর্ত দিতেছিল ক্যাটায়নের আকার হচ্ছে ছোট হবে, ক্যাটায়নের আকার হচ্ছে ছোট হবে। তারপর বলতেছিল অ্যানায়নের আকার হচ্ছে বড় হবে, অ্যানায়নের আকার কি বড়, ক্যাটায়নের আকার ছোট বলতেছিল, অ্যানায়নের আকার হচ্ছে বড় বলতেছিল। এবং এখানে আরেকটা কথা রাখতে পারেন যে ডি ব্লক মৌল যদি আপনি এখানে পান, তাদের ক্ষেত্রে হচ্ছে বলে দিবেন যে তারাও কি হবে, বেশি পোলারায়ন ক্ষমতা সম্পন্ন হবে। আচ্ছা যাই হোক, তো এখন দেখতেছি যে আসলে এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এখন আয়নিক কারা হবে? যাদের হচ্ছে পোলারায়ন ক্ষমতা কম হবে তারাই হচ্ছে আয়নিক হবে, তাই না? এখন ক্যাটায়নের আকার যদি ছোট হয়, এটা ইন্ডিকেট করে কি পোলারায়ন বেশি হবে। এই জায়গাতে আমি যদি দেখি যে আসলে সবচেয়ে ছোটকে এই হচ্ছে লিথিয়াম, সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় হচ্ছে এখানে রুবিডিয়াম। যেহেতু রুবিডিয়াম হচ্ছে বড়, তার মানে এটার বিপরীত ধর্মী প্রকাশ পাবে। এটা যদি ফলো করতো তাইলে পোলারায়ন বেশি হইতো, সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাইতো। কিন্তু আমার কাছে কোশ্চেনটা বলছে আয়নিক বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে কোনটাতে, তার মানে এর বিপরীত ধর্ম যেটাতে ওইটাই হবে আনসার। এখানে সবচেয়ে ছোট হইলে সমযোজী বৈশিষ্ট্য হইতো। এখানে আমার খোঁজা লাগবে এবার তাহলে সবচেয়ে বড় কোনটা। এখানে সবচেয়ে বড় হচ্ছে রুবিডিয়াম, আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরে আসেন আবার ঠিক পোলারায়নের কথা বলছে। দেখেন ওইখানে একটা কথা বলছিলাম যে অধিক হবে ডি ব্লক মৌল যদি আমরা পাই। এখানে দেখতেছি ফেরিক ক্লোরাইডের কথা বলা আছে, যেই জিনিসটা হচ্ছে ডি ব্লক মৌল। চোখ বন্ধ করে আনসার হবে হচ্ছে তখন এটা। ঠিক আছে, আর অন্য কিছু চেক করা লাগবে না। তারপরে আসো কোন যৌগটি পানিতে অধিক দ্রবণীয়, তার মানে দ্রাব্যতা বেশি কার? দ্রাব্যতা বেশি আয়নিক যৌগের। এখন আমার এখান থেকে খুঁজে বের করা লাগবে কোনটাতে পোলারায়ন বেশি হইতেছে। পোলারায়ন বেশি হইলে কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। আর পোলারায়ন কম মানে কি? আয়নিক বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। আচ্ছা, যেহেতু আমার কাছে কোশ্চেনটা জানতে চাইছে এই হচ্ছে দ্রবণীয় কথা, তার মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি লাগবে। তার মানে যেই রুলস গুলা ছিল তার ব্যতিক্রম কোনটাতে করতেছে? ক্যাটায়নের আকার ছোট হওয়া লাগবে, অ্যানায়নের আকার হচ্ছে বড় হওয়া লাগবে, এটা ছিল রুলস। তাইলে এখানে আমরা খুঁজবো অ্যানায়নের আকার কোনটার ছোট, ওইটাই হবে হচ্ছে বেশি দ্রবণীয়। বুঝছো? শুধু উল্টা কাজটা। এখন দেখতেছি এখানে অ্যানায়নের কথা কেন বললাম, আমি এখানে তাকাই দেখতেছিলাম যে এখানে সিলভার আছে, তার মানে চেঞ্জ আছে হচ্ছে অ্যানায়নটা। আচ্ছা, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে অবশ্যই ফ্লোরিনের আকার ছোট, অ্যানায়নের আকার যেহেতু ছোটটা নিতেছি তার মানে কি দ্রবণীয়তা হচ্ছে বেশি হবে এখানে। এই হচ্ছে এখানে আমার আনসার। তারপরে আসো নিচের কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য অধিক? কি মনে হয় সমযোজী বৈশিষ্ট্য অধিক কার হবে? যার পোলারায়ন বেশি হবে। কার পোলারায়ন বেশি হবে? যার অ্যানায়নের আকার বড় হবে। এই জায়গাতে দেখতেছি কার বলতো, এখানে আয়োডিনের হচ্ছে আকার বড়, আনসার হবে হচ্ছে এইটা। কোশ্চেন আমার কাছে কি বলছিল? সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে পোলারায়ন বেশি। ওই রুলস গুলা যারা ফলো করবে তাদেরটা হবে আনসার। তারপরে আস গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন ঘটে? এটা মনে রাখবো হচ্ছে sp2। আরেকটা মনে রাখবো হিরোকেটটা মনে রাখবো। হ্যাঁ, হিরোকেটটা মনে রাখবো। হিরোকেট কোনটা হয় বলো? sp3। তারপরে আস যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে? এবার সংকরায়নে ঢুকে গেছে। সংকরায়নের মধ্যে কিছু ট্রিক্স বলবো, একদম টোটালি আমার নিজস্ব ট্রিক্সের মতো করে বলবো। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে, এটার জন্য দেখবো প্রথমে এটা জটিল যৌগ কিনা। যদি জটিল যৌগ হয় তাহলে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে যতগুলা লিগেন্ড যুক্ত থাকবে। দেখো এখানে লিগেন্ড যুক্ত আছে কয়টা? 6টা। তাহলে ওই সংখ্যক হচ্ছে আমরা সংকরায়নটা নিব। দেখো এখানে যদি নেই sp3, টোটাল আসতেছে 4টা। এখানে sp3d আসতেছে কয়টা? 5টা। কিন্তু এটা যখন নিতেছিলাম sp3d2 আসতেছে কয়টা? 6টা। এইখানে এই হচ্ছে টোটাল 6টা অরবিটাল ব্যবহার হয়েছে, এখানে আসেও 6টা। তার মানে চোখ বন্ধ করে আনসার হবে হচ্ছে কি বলতো? sp3d2। তার মানে জটিল যৌগ হইলেই প্রথমে পরীক্ষা হলে একটা লাভ দিয়ে উঠতে পারো যে হচ্ছে যে কি, ও আচ্ছা 6 আছে মানে শুধু গণনা কইরা এখানে লেখা দিব, দেখবো যে কোনটাতে 6টা আছে। বুঝছো কথা? তারপরে সামনেরটাতে যাই। এবার আসো এখানে বলছে NH4+ আয়নে N এর সংকরায়ন কোনটি? দেখো বইতে সুন্দর একটা সূত্র দেওয়া আছে, আমি বলতেছি সূত্রটা ব্যতি রেখে যে আসলে এটা সলভ করা যায় কিনা। হ্যাঁ, তো ওইটা করার জন্য আমাদের অ্যাটলিস্ট এতটুকু জানা লাগবে, এখানে যে যৌগগুলো ব্যবহার করাইতেছে বা হচ্ছে পরমাণুর কথা বলতেছে তাদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এটা আমি জানি কিনা। দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের টোটাল হচ্ছে 7টা, তাই না? প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে তাহলে কয়টা থাকে? 5টা থাকে। এই যে আমি লিখলাম, তার মানে
আমি যেভাবে বলতেছি বের করার জন্য, তার জন্য আমার জানা লাগবে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা প্লাস। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা? ভাই হাইড্রোজেনে তা একটাই আছে, তার মানে 4টা। দেখো এইখানে প্লাস দেওয়ার মানে হচ্ছে সে অলরেডি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, এই কারণে হচ্ছে -1। দেখো ক্যালকুলেট করলে এখান থেকে আসতেছে হচ্ছে 8। যদি সংখ্যাটা 8 বা 8-এর ছোট হয় তাইলে হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করব। কি বললাম কথাটা? যদি 8 বা 8-এর ছোট হয় তবে হচ্ছে 2 দ্বারা ভাগ করব। এখানে কয়েকটা কথা বলবো, শুধু এটা মনে রাখা। বললাম যদি 8 বা তার নিচে হয় তবে হচ্ছে 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ। আচ্ছা 2 দ্বারা ভাগ করার পর এখান থেকে মানটা কত পাইছি? 2 দ্বারা ভাগ করব, এই হচ্ছে 2 দ্বারা ভাগ করার পর পাইছি 4। তার মানে 4 সংখ্যক বিশিষ্ট অরবিটাল নেবে। এখানে দেখো এই হচ্ছে sp3, आंसर হবে হচ্ছে sp3। s একটা, p হচ্ছে 3টা, টোটাল 4টা। এখন মনে হইতে পারে আপনি তো শুধু একটা দিয়ে করাইলেন, আরও তো হইতে পারে না। আসো একটা চেক করি। এখন মনে করো আমি এখানে নিতেছি pCl3। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, লিখলাম 5 প্লাস। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। 3 7 এখানে কত বলো? এ হচ্ছে 21 ইকুয়াল এখানে আসছে 26। এটা কি বলতো? 8 বা 8-এর নিচে না, 8-এর উপরে চলে গেছে। এইবার আসো আরেকটাতে। তাই যদি 8-এর উপরে যায়, 8-এর উপরে হলে 8 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ। এখন ঝামেলা তো না জানি আরেকটা বাইদা যায় কেন? আমি এখানে যদি 8 দ্বারা ভাগ করি, এটা তো ভাই ভগ্নাংশে চলে আসে। ঝামেলা তো এখানে আবার না, কোনো ঝামেলা নাই। কত পর্যন্ত যায়? আমি দেখতেছি এখানে কত পর্যন্ত যাইতেছে বলো? 3 8 24, এতটুকু গেছে। বাকি আছে কতটুকু বলো? বাকি অবশিষ্ট থাকে 2। যেই 2 সংখ্যাটা থাকে, 2টা কি অবশ্যই 8 বা তার নিচে? তার মানে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম, এই হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম, থাকতেছে 4। তার মানে 100% শিওর এটার সংকরায়ন এই sp3। বুঝতেছ কথা? আচ্ছা দেখো সামনে আগাই, ঠিক সেম। তাহলে তো এখন এটা তো আমি জানতাম না, এটা এখন থেকে চেক করে দেখি যে আসলে এটাও আসলে ফলো করে কিনা। এখন জ্যানন বলবো যে এত বড়, এটা কি জানবো নাকি? এটা নিষ্ক্রিয় গ্যাসের না, তার মানে 100% শিওর নিষ্ক্রিয় গ্যাস, মানে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। তাহলে এই হচ্ছে সে 8টা প্লাস। এখানে আছে কত বলো তো? হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের শেষ কক্ষপথে হচ্ছে 7টা। 7 দুগুণে এখানে হচ্ছে কত? 14। যোগ করলে এখানে আমার কত আসতেছে? এ আসতেছে হচ্ছে 22। যেহেতু 8-এর বড়, তার মানে 8 দ্বারা ভাগ করো। 8 দ্বারা ভাগ করলে তো 8 দুগুণে 16, 16 পর্যন্ত যায়, আর বাকি থাকে কত? 6। তার মানে 6টা কি 8 বা তার নিচে, এই কারণে হচ্ছে 2 দ্বারা ভাগ করো। টোটাল এখানে আনসার পাওয়া যাইতেছে কত বলো? 5। যেহেতু 5 পাইছি, এই হচ্ছে দেখো এটা, এটা হবে আনসার। হ্যাঁ, sp3d। কত এখানে? 3 2 5। হ্যাঁ, এই হচ্ছে এটা। এবার আসো, এ হচ্ছে sp3d। বোঝা গেছে কথা? হুম, এরকম করে হচ্ছে বের করতে হয় জিনিসগুলো। আচ্ছা তারপরে আসো, এখানে বন্ধন কোন বৃদ্ধির সঠিক ক্রম জানতে চাইছি। এটা তোমার আসলে আমাদের বইগুলোতে যে চারটা দেয়া থাকে, ওইখানে sp3 এর একটা নির্দিষ্ট কোণের মান দেয়া থাকে। sp2 এর ক্ষেত্রে বলা থাকে কত থাকে, যেমন sp3 এর ক্ষেত্রে দেয়া থাকে হচ্ছে 109.5, sp2 এর ক্ষেত্রে দেয়া থাকে 120 ডিগ্রি, sp এর ক্ষেত্রে 180 ডিগ্রি। এই এতটুকু কনসেপ্ট তোমরা আপাতত জানো, এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ মনে প্রাণে বিশ্বাস করি। এখন এটার যখন সংকরায়ন করতে যাব, এখানে যতগুলো আছে প্রত্যেকটা সংকরায়ন ছাড়া আমি আসলে বলতে পারবো না কোন কত। এখন যদি বলো যে এখানে বৈশা বৈশা সংকরায়ন করব, তার জন্য হচ্ছে প্রতিবার পরীক্ষায় এগুলার বাইরে আসতেছে না, কারণ এগুলাই শুধু বইয়ে আছে। ওইগুলার কোন আমি এখানে সিরিয়াল ওয়াইজ দিয়ে রাখছি, ওইটা মুখস্থ করে ফেলতে হবে। হাইড্রোজেন সালফাইডের কত আসছে, হ্যাঁ পিএইচটির কত, এনএইচটির কত, এটা ক্রমানুসারে দিছি। দেখো একটা হচ্ছে 92 93 100 104.5 107 আর হচ্ছে 109.5। আচ্ছা
ঠিক সেম গুলো এখানে শুধু যদি বসাই, এখানে যতগুলো আছে সবগুলাই sp3 সংকরণে। sp3 সংকরণে হইলে 109.5 হওয়ার কথা, কেন হয় না? এখানে অবশ্যই একটা ফাঁদ আছে। ফাঁদটা হচ্ছে তাদের এখানে বন্ধনজোড় মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বিকর্ষণের একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে ব্যাসপার তত্ত্ব অনুসারে এটা ব্যাখ্যা করা লাগে, ওইটা সৃজনশীলের সময় বলা যাবে। যাই হোক, এখন এটার জন্য আমি বলবো সুন্দর করে হচ্ছে এখান থেকে মুখস্থ করে ফেলবা, দেন ইজিলি আনসার করতে পারবা যে এখানে কোণের মানের ক্রমটা, বুঝছো? তারপর এখানে বলতেছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। এই যে ত্রিকোণাকার দ্বিপিরামিড হয় কোনটার জন্য, এটা আমরা জানি যে sp3d, এই সংকরণের জন্য হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড হয়। তাহলে এখন আমার খুঁজে বের করা উচিত এখানে যেই যৌগগুলো আছে কোনটার sp3d, এটা খুঁজে বের করতে হবে। তাইলে প্রথম থেকে যদি শুরু করি, দেখো ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? আছে হচ্ছে 5টা। এখানে ক্লোরিন আছে কয়টা? 5টা। তাহলে 5 7 কত? 35। এই লিখলাম আমি হচ্ছে 35, যোগ করলে কত আসতেছে? 40। এটা অবশ্যই 8 থেকে বড়, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারাই ভাগ করতে হবে। 8 দ্বারা ভাগ করলে পাইছি কত? 5। এই যে 5, 5 মানে কি? 5 মানে হচ্ছে sp3, তারপরেরটা হচ্ছে d। এই হচ্ছে sp3d এর আকারটাই হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। এই কারণে আনসার হয়েছে কি বলো? PCl5। এখন আবার যখন আমি PCl3টা করব, ওই সময় আমরা PCl3টা করছি, এটা দেখছিলাম তখন আসছিল sp3। ঠিক সেম ওয়েতে চাইলে তুমি এখানে জ্যানন ফ্লোরাইডের ক্ষেত্রে করতে পারো, হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে করতে পারো, এটা বাসায় নিজে প্র্যাকটিস করে দেখো। তারপরে আসো, ঠিক সেম ওয়েতেই করবা আর কি। এখন বলছে কোনটিতে হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন কাদের আছে? দেখো হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলগুলো আসলে যুক্ত হয়। একটা কি? নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে ফ্লোরিন। তাদের মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ধন হয় আর কি। তো এই যদি হয় কথা, এইখানে দেখো এইখানটাতে আমি দেখতেছি এই যে হাইড্রোজেনের সাথে আছে নাইট্রোজেন আছে, এটাই হবে হচ্ছে আনসার, আর কোনোটা আনসার হওয়ার সম্ভাবনাই নেই। এই হচ্ছে আসল চিন্তা। হ্যাঁ, এটাকে নফ বলতে পারো আর কি। যাই হোক, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, দেখবা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন তিনটার কোনটা দিয়েছে যৌগ গঠন করছে, তাতেই হাইড্রোজেন বন্ধন পাওয়া যাবে। তারপরেটাতে আসো, বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? এটা যেমন কুমিল্লা বোর্ড 23 আসছে, ঢাকা বোর্ড 19 আসছে, আর অনেকবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা। এটা যেহেতু এই জটিল স্ট্রাকচারটা এখন আমাদের জানা দরকার নাই, এটা সুন্দর করে মুখস্থ করে ফেলো। এখানে হচ্ছে কি? 2টা থাকে। গ্লোবাল লবণের সংকেত, এইটাও সুন্দর করে এখান থেকে সোডিয়াম কার্বনের 10 অণু পানি মুখস্থ করে ফেলবো। সামনে যাও। তার মানে এই ছিল এইখানের ওভারঅল মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, এই তোমরা কি বুঝতে পারছো? এখানে প্রত্যেকটা টপিক এখানে চলে আসছে, যতগুলা ছিল প্রত্যেকটা টপিক আসছিল। বলো, একটু বলো। এই তো ফুয়াদ বলছে, মনের মতো একটা কথা বলছে ফুয়াদ। অবশ্যই আমি বলতেছি, শুধু আমি যা পড়াবো প্লাস পাশাপাশি যে কথাগুলো বলবো স্লাইডে কিছু দেয়া থাকবে, এতটুকু পড়েই 90+ পাওয়া সম্ভব যদি হচ্ছে ভালো করে পড়ে যায়। তারপরে আসা হচ্ছে কর্মমুখী রসায়নে। ক্লিয়ার বস? সাবাস, ঠিক আছে। তারপরেরটাতে হচ্ছে কর্মমুখী রসায়ন। এখন কর্মমুখী রসায়নের জন্য আমাদের ফুল সিলেবাস কিন্তু নাই, শর্ট সিলেবাসে কতটুকু আছে, যে ওই ভিনেগারের পার্টটুকু আছে, প্লাস সামনের দিকের কি আছে, কিছু প্রিজারভেটিভের নাম আছে, ওইগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখানে বুঝানোর যে কি আছে এটাই আমি বুঝতেছি না, টোটালটা আমার কাছে মনে হয় যে মুখস্থ করার। দেখো, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত, খাদ্য নিরাপত্তার কথা যেহেতু বলছে, তো এখন অবশ্যই কি হবে? খাদ্য সংরক্ষণই হবে। এখন অধিক উৎপাদন করো, এই করো, সেই করো, এগুলো তো আর নিরাপত্তার সাথে রিলেটেড না। বিপণনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, এগুলো তো আর নিরাপত্তার সাথে রিলেটেড না। কার সাথে? খাদ্য সংরক্ষণটা হচ্ছে নিরাপত্তার সাথে রিলেটেড। হ্যাঁ, এটাও কিন্তু বোর্ডে আসছে 22-এ। তারপরে আসো, এই যে সুন্দর করে যেন তোমাদের কোনো ঝামেলা না হয়, এই কারণে এই পাশে এই হচ্ছে আমি এসিটিক অ্যাসিড বা হচ্ছে ভিনেগার প্রস্তুতির সেই ছকটা দিয়ে রাখছি। দেখো এইখানে এই যে সংকেতটা দেয়া সেটা হচ্ছে চিনির সংকেত। আচ্ছা, এই চিনির সাথে যদি আমি আসলে পানি অ্যাড করি, এখানে ইনভার্টেজ এনজাইমটা ব্যবহার করতে হবে, তখন এখানে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এটা হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ।
এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে না, দেখো তাদের স্ট্রাকচারটা, তাদের গাঠনিক সংকেত যেটা আছে, সরি আণবিক সংকেত যেটা আছে, এটা কিন্তু সেম। তার মানে তারা পরস্পরের কিন্তু আবার সমানও বলা যাইতে পারে। আচ্ছা, এখানে ভালো করে এরা এক্সপ্রেস করতে পারে না, এখানে যা বলছে। তার মানে এখানে ওভারঅল কথা হচ্ছে এই ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হইতেছে, এই ফাইনাল প্রোডাক্টটা কি এটাই জানতে চাইছিল এখানে। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তারপরে একটা কথা দেখো, এখানে যে গ্লুকোজটা আছে, এটা জাইমেস এনজাইমের সাথে দিলে 20 থেকে 24 ডিগ্রি, এটা কিন্তু সিকিউর জন্য লাগতেছে, দিলে এখানে ইথানল তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড। ওই ইথানলের সাথে যদি অক্সিজেনের জারণ ঘটে, এখানে অবশ্যই Ac2 ব্যাক্টর দিতে হবে, এখান থেকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডটা উৎপন্ন হবে। ঠিক এই রিলেটেড কথাগুলো আবার পরে বলা আছে। এখানে ভালো একটা কথা বলা আছে হচ্ছে ভিনেগারের সংজ্ঞাটা। আমরা ভিনেগারের সংজ্ঞার মধ্যেই বলি 6 থেকে 10%, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। এখানে ভালো কোশ্চেনটা বা ভালো দিকে নজর করার মতো ব্যাপারটা হচ্ছে পানি কতটুকু থাকে। পানি থাকে কিন্তু 94 থেকে 90%, আর 6 থেকে 10% থাকে হচ্ছে কি, ওই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডটা, এইটা। হ্যাঁ, দেখো ভিনেগারের অপর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এখন তুমি যদি বলো যে ভাই এত সহজ কোশ্চেন কি আসে কিনা, আমি বলবো ভাই আমি বোর্ড কোশ্চেন ছাড়া এখানে দেই নাই, তো এই সহজ কোশ্চেন গুলোই আসছে। তারপরে দেখো ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে, এটা ভালো একটা কথা। আসলে এই যে ব্যাকটেরিয়ার কথা বলি না, এরাই কিন্তু আসলে খাদ্যটারে আসলে শেষ করে ফেলে, হ্যাঁ, পচায় ফেলে, এই যাই করে। এটা কিভাবে করে? ওইখানে তারা যদি অম্লীয় মাধ্যম পায়, অম্লীয় মাধ্যম পাইলে ওইখানে হচ্ছে, সরি জলীয় মাধ্যম পায়, জলীয় মাধ্যম পাইলে ওইখানে তারা বংশবৃদ্ধি করা শুরু করে ফেলে। আর্দ্র একটা অবস্থা পাইলে ওইখানে যদি আমি হচ্ছে এই H+ প্রদান করতে পারি, তখন ওই জীবিত ব্যাকটেরিয়া গুলাকে সে মেরে ফেলতে পারে। বুঝছো? এই হচ্ছে অবস্থা। মানে এই কারণেই হচ্ছে যে ওই ভিনেগার টিনেগার ব্যবহার করা হয়। এই যে দেখছো কত সুন্দর একটা কোশ্চেন করছে ময়মনসিংহ বোর্ডে, তাদেরকে সালাম জানানো উচিত। এই যে সবাই বলবে যে ভিনেগারে পানির পরিমাণ ওই 6 থেকে 10% হচ্ছে ক নাম্বারে দেওয়া, রিডিং করে আসছে সারা জীবন 6 থেকে 10% জলীয় দ্রবণকে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে হচ্ছে ভিনেগার বলতেছে, প্রথমেই দাগায় দিবে 6 থেকে 10। কিন্তু পানির পরিমাণ তো ভাই 6 থেকে 10 না, 6 থেকে 10 কার পরিমাণ? এটা ছিল হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ। এই 90 থেকে 94 এটা হচ্ছে কার বলো? এই জিনিসটা হচ্ছে পানির পরিমাণ। তারপরে আস গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতি। ওই যে দেখছিলাম ওইখানে বলছিলাম গ্লুকোজ থেকে যখন অ্যালকোহল প্রস্তুত করা হয়, তখন এখানে জাইমেস এনজাইম, ওই চারটা থেকে আসছে এটা। তারপরে ঠিক সেম এখানে একটা সাইন হবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়েছে, এখানে দেখছিলাম আমরা ইনভার্টেজ এনজাইম ব্যবহার করা হয়েছিল ওই চার্টেরই। কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়? ওই যে জাইমেস। একই কোশ্চেন বারবার রিপিটেড, একই কোশ্চেন বারবার রিপিটেড। মল্টেজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা, এটা তো বোঝাই যাইতেছে মল্টেজে আছে যেহেতু। এই যে আবার ঠিক সেম এই এরকম একটা কোশ্চেন করছে, ফরমালিনে কি পরিমাণ হচ্ছে মিথানেল থাকে। এই যে দেখো এই কোশ্চেনটা এবার যেহেতু আসছে মিথানেল থাকে 40%, তাহলে কি বলবো বলতো? তাহলে পানি থাকবে কতটুকু? বাকি 60%। এটা যেন ভুল না করি, হ্যাঁ। তারপরে আস নিচের কোনটি দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? আচ্ছা, লবণটা, খাবার লবণটা, এখানে এই যে খাবার লবণের কথা বলছে না, এখানে কিন্তু সংকেত আসতে পারে, ওই যে সোডিয়াম ক্লোরাইড এরকম করে সংকেত দিতে পারে। তো সোডিয়াম ক্লোরাইড সংকেত দিলে আবার যেন না পারি, এমন যেন না হয়। এই যে ঠিক আবার কিউরিং এর জানতে চাইছিল, ও সরি রে, এ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ডিরেক্ট সংকেত দেওয়া থাকে কিউরিং এটা। এই যে এটা, হ্যাঁ, এইখান থেকে একটা কোশ্চেন আসছে, তো এটা পড়ে রাখার দায়িত্ব আপনাদের। এখন এখানে কিভাবে আসতেছে কোশ্চেনটা আমি আপনাদেরকে একটু দেখাই যে আসতেছে কিভাবে। অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলে, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু হচ্ছে কি ওই কৃত্রিমও আছে প্রাকৃতিকও আছে, কৃত্রিম আছে প্রাকৃতিক আছে। সব সময় দেখে গেছি যে যতগুলো কোশ্চেন অ্যানালাইসিস করছি, দেখি সব জায়গায় হচ্ছে কৃত্রিম অক্সিডেন্টের কথা দিতেছে। আপনারা কষ্ট করে হচ্ছে প্রাকৃতিকেরটাও পড়েন। প্রাকৃতিকের একটা দেখছিলাম শুধু, যেটা হচ্ছে বিটা ক্যারোটিনের কথা বলা আছে। আর ম্যাক্সিমামই দেখছি এখানে কি ওই অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলা আছে, বিএইচটি, টিবিএইচকিউ এগুলার কথা বলা আছে, ইথানলের কথা বলা, ফরমালিনের কথা বলা আছে। এটা এখান থেকে দেখবেন যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা। তারপরে এখানে এটা আসে যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ খুব বেশি পরিমাণে আসছে। লবণের উদাহরণ দিয়ে তো ম্যাক্সিমাম দেয়া। এখানে আবার এই যে চিনির কথা দেখেন, ওই আগের কালে দেখা যেত কি ওই যে আগের কাল কেন আমরা আচারগুলো সংরক্ষণ করি কি ওই যে সরিষার তেলে করি। তার মানে এই সরিষার তেলটা কি কি ওই যে কৃত্রিম ব্যাপার স্যাপার না, এগুলো প্রাকৃতিক থেকে একদম সরিষা থেকে করে হচ্ছে আনা যাইতেছে সরিষার তেলগুলো। তো এগুলি এদেরকে বলতেছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, যাদের মাধ্যমে হচ্ছে সংরক্ষণ করা যায়।
এই প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভটা কোশ্চেনে আসতেছে, অ্যান্টিঅক্সিডেন্টটা আসতেছে, আর কিলেটিং এজেন্টের মধ্যে শুধু দেখছি যে হচ্ছে ইডিটি এটা আসতেছে। এটা একটু কষ্ট করে মনে রাখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আর এখানে শর্টকাট কিছু বলা আছে, এটা চাইলে এখান থেকে শর্টকাটগুলো দেখে নিতে পারেন। আর বলবো যে এখান থেকে কিছু লাগবে না, বাদ যান। ওই আসতেছিল এরকম করে যে ওই প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ, দেখছেন প্রাকৃতিক আছে আবার কৃত্রিমও কিন্তু আছে। এর উপর বেস করে আমরা এখানে প্রাকৃতিকের কথা বলতেছিল যে সোডিয়াম ক্লোরাইড, ডিরেক্ট সংকেতও দেয়া থাকতে পারতো, আবার হচ্ছে সংকেত ছাড়াও। আবার বলছে যে খাদ্য সংরক্ষক হচ্ছে 9, ফরমালিন কোনটা ছিল? ফরমালিন ছিল অ্যান্টিঅক্সিডেন্ট ছিল, চিনি, লবণ, ভিনেগার এগুলো ছিল প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তারপরে কৃত্রিম প্রিজারভেটিভ কোনটা? সোডিয়াম বেনজয়েট। এখন সোডিয়াম বেনজয়েটের কথা যে বলা, অনেক সময় কিন্তু এটা সংকেত আসতে পারে, আমি সংকেতটা এখানে লিখে দিই। এই হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এটাও কিন্তু আসতে পারে। এটা থাকা যেই কথা C6H5COO, এটা বলা কিন্তু একই কথা, হ্যাঁ। সোডিয়াম বেনজয়েটটা কিন্তু এরকম করেও আসতে পারে। আচ্ছা, তারপরে আস অনুজীব এই যে একটা কথা বলছিলাম না, যে ব্যাকটেরিয়া কখন বৃদ্ধি পায়? যখন হচ্ছে এই যে জলীয় মাধ্যম পায়, জলীয় পরিবেশ পায়, তখন এখানে এটা হচ্ছে বৃদ্ধি পায়, কিন্তু অম্লীয় পরিবেশে তারা হচ্ছে মারা যায়। এই যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলছে, তো এখানে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলছে, এটাতে শুধু এটাই ছিল না, আরো কি ছিল এখানে? BHA, এটাও কিন্তু ছিল, আরো কিছু ছিল, এটা ওইখান থেকে মুখস্থ করে নেবেন। তারপর আসেন আবার ঠিক প্রাকৃতিক, এটা কি জানেন তো? এটা প্রাকৃতিক হবে না রে, এটা কৃত্রিম হবে, এখানে কোশ্চেন ভুল। দাঁড়াও, সময় লাগবে এটা করতে? আর 5 মিনিট শেষ। 5 মিনিটের ক্লাস শেষ। আজকে 8 মিনিট করতে হবে, হুম, 2 ঘন্টাতে একবার করতে। আচ্ছা, এই দেখো তারপরে ওই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলে, এটা কি বলছিলাম? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ওই বিটা ক্যারোটিনের কথা এখানে বলছিল, আর বাকিগুলোতে এখানে কি ছিল? কৃত্রিম ছিল। বাকিগুলো কি ছিল? কৃত্রিম ছিল। আচ্ছা, তারপরে আস লাস্ট এখানে দুইটা কোশ্চেন দেখছি, ওই যে BHA যেটা ছিল আর BHT যেটা ছিল, এই দুইটার হচ্ছে পূর্ণরূপ আসছে একবার। তো বিউটাইলেটেড হচ্ছে হাইড্রক্সি এনিসোলের কথা বলা আছে, সুন্দর করে এই দুইটা পূর্ণরূপ চাইলে কয়ের জন্য আমরা মুখস্থ করে রাখতে পারি, অথবা MCQর জন্য পড়লে কি লেখা আছে এটা ভালো করে দেখা মনে রাখতে পারি। ঠিক আছে কথা? এই যে আবার বিউটাইলেটেড হাইড্রক্সি টলোইনের কথা বলা আছে। এই হচ্ছে সেই ওভারঅল কথাবার্তা, বুঝছো? ওভারঅল কথাবার্তা। তারপরে আসো এবার বলো, তোমাদের কিছু বলার আছে কিনা? বলো, তোমাদের কিছু বলার আছে কিনা? এই যে দেখো, এখন কথাটা হচ্ছে ওভারঅল এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের সকল অধ্যায়ের হচ্ছে আমি এখানে MCQ গুলা করাই দিছি। এই যে MCQ গুলা করাইছি, এর বাইরে আসার সম্ভাবনা তুমি নাই ধরতে পারো, এবং আশেপাশে যেই সাইড নোটের কথা বলছি, টেবিলের কথা বলছি, সবকিছু কিন্তু এখানে গুছাই দেওয়া হয়েছে। তুমি বুঝতেছো যে একটা আমরা সাধারণ চিন্তা ভাবনা করতেছি না, যে বড় ধরনের একটা চিন্তা ভাবনাই করতেছি। আমরা এই HSC পরীক্ষার জন্য এত পরিমাণ হচ্ছে পরিশ্রম করতেছি, তুমি বুঝতেছো যে অ্যাডমিশনের জন্য আরো কি পরিমাণ পরিশ্রম করবো আমরা। তো এখান থেকে আসলে একটা প্রতিফলনের ছায়া তোমরা এখানে দেখতে পাবা। তো যেই কথা বলতেছিলাম যে দেখো, এখন কোর্স ফিটা যেটা ছিল এখন 1350 চলতেছে, তোমরা পরীক্ষা দিয়ে আসলে কিন্তু এই জিনিসটা বেড়ে যাবে, 2000-এর উপরে চলে যাবে। দেন আরেকটা পর্যায়ে এটা 3000-এ চলে যাবে। তো
ক্রমান্বয়ে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এটা তোমাদের নিজস্ব ব্যাপার যে আসলে এর আগে থেকেই নিবা নাকি যখন বেশি দাম হবে তখন নিবা। আর প্রত্যেকটা টিচারই এখানে হচ্ছে টোটালি কোয়ালিফাইড টিচার, তারা খুব পরিশ্রম করতেছে। যেমন হচ্ছে এই ঠিক আমি আমার কেমিস্ট্রির জন্য হচ্ছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি এবং সর্বোচ্চ গুছায় দেওয়ার চেষ্টা করতেছি, এবং এই আগে থেকে হচ্ছে সাইদ বায়োলজি যাই নিতেছে ও হচ্ছে গুছায় রাখতেছে, এখানে আরিশ আছে, সাব্বির ভাই আছেন, ওনারা হচ্ছে অলরেডি স্লাইড টাইড বানায় রাখতেছে, সবকিছু আলাদা করে গুছায় রাখতেছে। একাডেমিকের জন্য এত পরিমাণ ডেডিকেশন দিতেছে, বুঝতেছেন? অ্যাডমিশনের জন্য আপনাদেরকে একটা ভার্সিটিতে ভর্তি করানো পর্যন্ত ওই ডেডিকেশন চলতে থাকবে। তো আমরা বলবো যে হচ্ছে আপনারা যারা আছেন তারা হচ্ছে ভার্সিটি প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারেন, অবশ্যই ভালো একটা সার্ভিস পাবেন। আর অবশ্যই আমরা একটা ভালো বড় করে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে চাই, যেখানে আপনারা অবশ্যই থাকবেন, আপনাদেরকে নিয়ে এই গ্র্যান্ড সেলিব্রেশনটা করতে পারি, ওইটার অংশীদারের জন্য আপনারা হইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন আর কিছু বলার আছে কিনা আপনাদের। আর যারা হচ্ছে ওই যে স্লাইডের কথা বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু দিয়ে দেওয়া হবে আর কি। দেখেন এখানে আমাদের কিন্তু এই ভার্সিটি প্রোগ্রামে বা আমরা যে ক্লাসগুলো নিব, এখানে দেখেন আমার ওয়ান শট করে হচ্ছে জিনিসগুলো দেখায় দেওয়া লাগতেছে। তো ওই এই জিনিসগুলোর আরো খুব ভালো পরিমাণ শর্টকাটগুলো আমার মাথায় কিলবিল করতেছে, আমি দেখাইতে পারতেছি না, ওই সময়ের অভাবে দেখাইতে পারতেছি না। তো ওই আমরা এক অ্যাডমিশন প্রোগ্রামে কিন্তু দেখেন অ্যাডমিশন যুদ্ধে যখন আমরা যাব তখন যত শর্টে আমরা হচ্ছে আনসার করতে পারবো এর উপর বেস করে হচ্ছে আমরা বিভিন্ন ভার্সিটিতে যাইতে পারবো, ওই শর্টকাটগুলো দরকার আছে। তো আবার হচ্ছে লিখিতের জন্য আমার এখানে বুঝার ব্যাপার স্যাপার আছে, এর কথা ভিত্তি করেই কিন্তু আমরা প্রতিটা সাবজেক্টে 30টার 50টার মতো করে লেকচার রাখা হয়েছে, মানে 30টা তো লেকচার রাখা হয়েছে, আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে প্রতিটা সাবজেক্টের উপর 50টা করে লেকচার পড়ে যায়। তো ওইখানে খুব এক্সপ্লেইনলি বলা হবে, শর্টকাটগুলো আলাদা করে গুছায় দেওয়া হবে, আলাদা করে শিট বানানো হচ্ছে, অনেকগুলো কোশ্চেন ব্যাংক একসাথে অ্যানালাইসিস করে একটা শিটে কনভার্ট করা হচ্ছে, ওই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো আশা করি আপনারা আমাদের সাথে অ্যাড থাকবেন আর আপনারা ভালো করে পরীক্ষা দেন, এই কামনা করি। আপনার এই পরীক্ষার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের ভার্সিটির চিন্তা ভাবনা আসতেছে। ঠিক আছে? পরীক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না, ভালো করে প্রিপারেশন নেন, ভালো করে পরীক্ষা দিন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।